আমাদের বর্তমান স্টক ডিজিআইসি। ডিজিআইসির আমি অ্যানালাইসিস যেভাবে এখানে করব, এটার আসলে ব্যাখ্যাটা এখানে দেওয়া সম্ভব না। আমি অ্যানালাইসিসটা এমএ ব্রোকারে করেছি, সেখানে অন ব্যালেন্স ভলিউমের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ অন ব্যালেন্স ভলিউমের যে ডাইভারজেন্সটা আছে সেটা সঙ্গে এই প্রাইস ডাইভারজেন্সটা মিলানোর আমার একটা বিশেষ পদ্ধতি আছে, কিন্তু আমি সেই ইন্ডিকেটরগুলো আমাদের ট্রেডিং ভিউতে আনা সম্ভব হয় না। যার জন্যে এখন আপনার যদি আমার অ্যানালাইসিসটার উপরে আস্থা না থাকে, দেন ফরগেট ইট। কিন্তু যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই জানেন যে আমি অনব্যালেন্স ভলিউমের সঙ্গে কিভাবে এই জিনিসটা করি সেটা আমি শুধু সহজভাবে এটা আপনাদেরকে শুধু একটা 5 ওয়েকে দেখাই দিচ্ছি। এর পরবর্তী ডেস্টিনেশন কী হতে পারে। পরবর্তী ডেস্টিনেশন হলো বর্তমান বটম থেকে 1.272, এটাই হলো এর পরবর্তী ডেস্টিনেশন। এটার কোনো ব্যাখ্যা দেওয়া এই চার্টে, এই ট্রেডিং ভিউতে আমার পক্ষে সম্ভব না। সো দ্যাট ইজ all for now for DGAC. থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউর পর একটু কথা থাকে, কারণ এইখানে অনেকে জানতে চান যে আমি 5 লেভেল বলি, আমাকে এই প্রাইস লেভেলটা বলবেন। এখানে প্রাইস লেভেল হলো ফাইনাল হলো 45-40, আর রেজিস্ট্যান্স তো 61.8%, অর্থাৎ 34-30 একটা রেজিস্ট্যান্স আছেই। তাই আবার আরেকবার ধন্যবাদ বলে এই ডিজিআইসি অ্যানালিসিসটা শেষ করছি। ওকে, ওই একই পদ্ধতিতে আমি এবার করব পিপলস ইন্স্যুরেন্স। অবশ্য এই স্টকগুলো অনেক দূর এগিয়ে গেছে, কারণ আমি গত 1 মাস থেকে আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়া শুরু করছি, এবং এর মধ্যে ইউটিউবে অ্যানালাইসিস দেওয়া আসলে আমার জন্য সম্ভব হয় না। ডেলি 3-4টের বেশি অ্যানালাইসিস দিতে পারি না, যার জন্যে আমার এই অ্যানালাইসিসগুলো পেন্ডিং রয়ে গেছে। কিন্তু যখনই এইটা তার বটম থেকে রিভার্স করতো আমি তখনই দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, লেট হলেও এখন দিতে পারতেছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। তা এইখানেও ওই একই ঘটনা ঘটবে। এখানেও 1.272, রাইট, 1.272। ওকে, তো 1.272 আবার আমি সেভাবেই তার প্রাইস লেভেলগুলো বলি। প্রাইস লেভেল হলো লাস্ট রেজিস্ট্যান্স। আপনারা রেজিস্ট্যান্স বললে ধরে নিন আপনি মেবি এখানে টার্গেট হিসেবে নিতে পারেন। আমি লাস্ট রেজিস্ট্যান্স বলবো, কারণ টার্গেট কথাটা সঠিক না। লাস্ট রেজিস্ট্যান্স 52.80, আর স্ট্রং রেজিস্ট্যান্স হলো 52.80, স্ট্রং রেজিস্ট্যান্স হলো 41.00। এটা হলো, এই দুইটা জায়গা হলো তার 5 লেভেলের প্রাইস কনভার্সন। আমি এটা এই কারণে দিচ্ছি যে আপনারা অনেকে 5 লেভেলটা বুঝতে চান না। ওকে, পিপলস ইন্স্যুরেন্স এখানে শেষ। পরবর্তীতে আমরা আরেকটা অ্যানালাইসিসে যাব। ধন্যবাদ। এবার আমার সামনে ইউনিয়ন ক্যাপিটাল। আচ্ছা, ইউনিয়ন ক্যাপিটালটা এটা আসলে জেড ক্যাটাগরি, এই ধরনের শেয়ারে আমার খুব একটা আগ্রহ হয় না, কিন্তু আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে দিতে হয়। তবে প্যাটার্নটা যেহেতু খুব সুন্দর, সেহেতু আমি বলবো সেই নিকোলাস দরবেশের থিওরি ভালো স্টক বা মন্দ স্টক বলে কোনো কথা নেই। যেটা আমাদের প্রফিট দেয় সেটাই ভালো স্টক। সেই ফর্মুলা অনুযায়ী আমি এখানে আমার অ্যানালাইসিসটা শুরু করি। দেখি, এটা হলো এক্স, এ, বি, সি, এই হলো ডি। এখানে 1.48, 1.13 হলে আমরা বলতাম শার্ক প্যাটার্ন। এটা শার্ক প্যাটার্ন। আমি এটাকে একটু সুন্দর করে দেই, যদিও আপনাদের একটু সময় যাবে। ওকে,
শার্প প্যাটার্ন একটা খুবই ভোলাটাইল প্যাটার্ন। বলা হয়ে থাকে যে এর কোনো স্টপ লস দিবেন না, কারণ এটা এমনও হতে পারে যে সে খানিকটা দূর যাওয়ার পরে আবার সে তার ডি পয়েন্ট নিচেও চলে গেছে। আরেকটা সমস্যা আছে এই শার্প প্যাটার্নে, যে সে কখনো কখনো সে এই 61.8% 61.8%-এর উপরে আর যায় না। এইটা হলো অর্থাৎ এটা যদি সেই কথা সত্য বলে ধরে নিই, তাহলে 11 টাকা 40 পয়সার উপরে আর যাবে না। হ্যাঁ, এরকম একটা অ্যানালাইসিস আমার আছে, সেটা লঙ্কা বাংলা। আমি ওইটা দেখেই লঙ্কা বাংলার অ্যানালাইসিস দিয়েছিলাম 61.8%। যদিও তার আরেকটা অ্যানালাইসিস ছিল এখানে 127, আমি সেটা দিইনি। আজও পর্যন্ত, আজ 4 বছর পর্যন্ত সে 61.8%-এর উপরে যাইতে পারেনি। সুতরাং আপনারা যদি এটাকে ট্রেড করেন, আপনার নিজের দায়িত্বে ট্রেড করবেন এবং সেক্ষেত্রে 61.8%-এর কাছে এসে একবার দেখবেন। আর একটা জিনিস, বটম লাইনে তো সবসময় এটা মনে রাখবেন যে টার্গেট এটা হইতে পারে অ্যাজ পার প্যাটার্ন, কিন্তু বটম লাইনে সে একটা ডবল বটম টাইপ, অর্থাৎ ডাব্লু বটম, এই ধরনের একটা কিছু সে তৈরি করতে পারবে। এটা এখনো সে করে নাই। সুতরাং একটু অপেক্ষা করে দেখতে পারেন যে সে এখান থেকে এখানে আসে কিনা। আরেকটা জিনিস, যে 61.8% মানে হলো 11 টাকা 40 পয়সা একবার খেয়াল রাখতে হবে। তার হাইটাও তো খেয়াল রাখতে হবে, এটাও একটা রেজিস্ট্যান্স, এবং 16 টাকা 60 পয়সাও একটা রেজিস্ট্যান্স। সো ইউনিয়ন ক্যাপিটাল অ্যানালাইসিস এখানে শেষ। আমি হয়তো আর একটা অ্যানালাইসিস নিয়ে আসতেছি। এবার আমার অ্যানালাইসিসের বিষয় আইসিবি সোনালী। আমি এটাকে মান্থলি চার্টে দেখাচ্ছি। মান্থলি চার্টে দেখানোর উদ্দেশ্য হলো যে খুব সুন্দরভাবে এইখানে সে একটা রেজিস্ট্যান্স, আমি রেজিস্ট্যান্সটা একটু মোটা করে দেই। ওকে, কালোর মধ্যে হলুদ বা সাদাটা মানাবে, ব্যাস। সুতরাং আইসিবি সোনালী এই হলো তার রেজিস্ট্যান্স। আপনারা দেখেন এটা বেশ সুন্দর একটা রেজিস্ট্যান্স। আমি আর একটু এটার সাথে মিলাই দিই, ব্যাস। ওকে, এই যে রেজিস্ট্যান্সটা আজ 2014 সালে ব্রেক করার চেষ্টা করছে, 2017 সালে ব্রেক করার চেষ্টা করছে, 2021 সালে, 20 সাল থেকে বেশ কয়েকবার চেষ্টা করছে। ফাইনালি 2024 সালে চেষ্টা করছে ব্রেকআউট, দেন রিটেস্ট, দেন মুভমেন্ট। আচ্ছা, আমি মান্থলি চার্টে এর অ্যানালাইসিসটা করি। মান্থলি চার্টে এটা যদি ফ্ল্যাট, এটাতে স্পষ্টই দেখা যাচ্ছে ফ্ল্যাট বটম। সুতরাং ফ্ল্যাট বটমের টার্গেট হবে তার হাই পর্যন্ত দূরত্বটাকে আমরা ধরবো রেজিস্ট্যান্স। এটাকে এখানে ইয়েলো করে দিলে খুব সুন্দর লাগবে, থিক লাইন। ওকে, তাহলে এই হলো তার রেজিস্ট্যান্স। এখন প্রকৃতপক্ষে টার্গেটটা কোথায় হবে? ফ্ল্যাট বটমের টার্গেট সাধারণত কি, এটা নিয়মই হলো যে এই যে লেন্থটা, এই লেন্থটা ব্রেকআউট পয়েন্টে যোগ করে দিতে হবে। লং টাইম কনসিডারেশনের যে সমস্ত স্টক আছে, এই স্টকগুলো আমি অতীতে দেখছি যে কখনো তার টার্গেট মিস করে না, অর্থাৎ অনেক গেইন ভলিউম এখানে থাকে। সুতরাং এবার দেখেন, এটাকে যদি আমি এইখানে এনে যোগ করি, তাহলে পরে এখানে ব্রেকআউট, সো এখান থেকে তার টার্গেট হবে 25 বা 26। তা এখন উইকলি চার্টে একটু দেখে নেই। উইকলি চার্টেও কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কি স্ক্রিনে তো আটে না। আবার ডেইলি চার্টে আপাতত ডেইলি চার্টে দেখার কারণ, ডেইলি চার্টে দেখেই ট্রেড করবেন। ব্যাপারটা হলো বা কারণ হলো যে লং টার্ম শেয়ার কখনো একটানা বাড়ে না। খুব রেয়ার কেসে, 1% কেসে হয়তো সে একটানা বাড়ে। সাধারণত হয় কি, কিছু দূর যাওয়ার পরে সে কারেকশন হয়।
সুতরাং কারেকশনের জায়গায় আপনাকে শেয়ারটা ছেড়ে দিতে হয়। আবার যখন শেয়ারটা নিচে নেমে কারেকশনটা আবার হয়ে যায়, সেই সময় আবার সেটাকে বাই দিতে হয়। এইটার কারেকশন পয়েন্ট, এটা কারেকশনটা এইখানে অলিভার কেলের ফর্মুলা অনুযায়ী এইটাকে সে বলে হলো হ্যান্ডেল। এই হ্যান্ডেল সবসময় এই হ্যান্ডেলের দিকে খেয়াল রাখবেন। যদি হ্যান্ডেল তৈরি হয় এবং এটা ব্রেক হয় তখন বাই। আসলে বাইয়ের টাইমটা চলে গেছে, এইখানে ছিল বাই। সুতরাং নেক্সটে কোথায় যাবে সেটা ডেলি চার্টে আপনাকে ধরে নিতে হবে, আয়ত্ত করতে হবে। অর্থাৎ আমরা যদি এই লেন্থটাকে ধরি, আপাতত এই লেন্থটা তার রেজিস্ট্যান্স ধরি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স পাই। সুতরাং এই লেন্থটা এখনো সে ব্রেক করে নাই। লং টার্মের রেজিস্ট্যান্স ব্রেক করছে, কিন্তু শর্ট টার্মের রেজিস্ট্যান্সটা আমি বলবো যে শর্ট টার্মের রেজিস্ট্যান্সটা হলো এইখানে, ওকে, এইখানে। সুতরাং মেবি এর পরবর্তী টার্গেটটা আপনি এই ক্ষেত্রে এইটাকে নিয়ে আপনি এখানে যোগ করে দিতে পারেন। আচ্ছা, এখানে যদি যোগ করে নেন তাহলে বর্তমান টার্গেট মেবি 14 টাকা বর্তমান টার্গেট। অর্থাৎ এখান থেকে আবার কারেকশন হবে, কারেকশনের পরে আবার সে উঠবে। আপনাকে এইগুলো ট্রেড করতে হলে পরে এই ধরনের শর্ট টার্ম লং টার্মের স্ট্র্যাটেজি ডিফারেন্ট, সুতরাং আপনাকে সেভাবে ট্রেড করতে হবে। আমি এটা এই অ্যামি ব্রোকারে করার কারণটা হলো, অ্যামি ব্রোকারে এই যে লং টার্মের যে আমরা রেজিস্ট্যান্সটা দেখলাম, এটা আমরা ট্রেডিং ভিউতে পাবো না। সেখানে এটা ব্যাকাতারা হয়ে যাবে, হয়তো এই হাইটা উপরে, এই হাইটা নিচে, আবার এই হাইটা উপরে, একটা বিশ্রী অবস্থা ট্রেডিং ভিউতে লাস্ট বছর খানিকের ডাটাটা খুব সুন্দরভাবে প্লটিং করা থাকে, এই জন্য ট্রেডিং ভিউটা ভালো। যেমন আপনাদের খেয়াল আছে, আমি কেপিপিএল এর অ্যানালাইসিস দিয়েছিলাম হলো এইখানে যে অ্যানালাইসিসটা করে আমার ফেসবুক প্রোফাইলে দিছিলাম অ্যানালাইসিস ভিডিওটা, সেটা কারেক্ট হয়েছে। কিন্তু যেটা আমি ট্রেডিং ভিউতে করে আমার ব্লগে দিছি সেটা কারেক্ট হয়নি। ট্রেডিং ভিউতে করে ব্লগে যেটা দিছি সেটা মনে হয় 70 না 80, আর অ্যামি ব্রোকারে করে যেটা আমার টাইম লাইনে দিছি সেটা ছিল 60, এবং আপনারা জানেন যে কেপিপিএল 60তেই গেছিল। আচ্ছা, আপাতত এই অ্যানালাইসিসটা আইসিবি সোনালী অ্যানালাইসিসটা এখানে শেষ। পরবর্তীতে আর একটা অ্যানালাইসিস দেখি পাওয়া যায় কিনা, ভালো শেয়ার আমি দিব আপনাকে। হ্যাঁ, আরো কয়েকটা স্টক আছে, তবে আজকে শুক্রবারে এই কটাই থাক। কালকে শনিবার ছুটির দিন আছে, আমি বাকিগুলা আগামীকাল শনিবারে দিব। তা এটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।